কালকের দিনটা গোটা ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ, গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ। হাউ দ্য ডেমোক্রেসি উইল শেপ। দেখুন, আমরা তো ভোট দিয়েছি, আমরা তো ধুমের সিকুয়াল দেখতে উঠিনি যে কোনো ঋত্বিক রোশন স্ট্রং রুমের চারতলা দেবে উঠে গিয়ে ইভিএম হ্যাক করবেন। ভোটের মতোই হওয়া উচিত এবং গণতান্ত্রিক পদ্ধতিতে গণনাও সেভাবে হওয়া উচিত। আমার মনে হয়, মানে আমি স্ট্রংলি মনে করি যে এই নির্বাচনের বৃহত্তম খলনায়ক হচ্ছে নির্বাচন কমিশন। আগামীকাল 4 মে, তার মানে এই 2026-এর যে বিধানসভা নির্বাচন তার চূড়ান্ত ফলাফল গোটা রাজ্যবাসী কালকের দিনের দিকে তাকিয়ে আছে এবং সবার মনেই একটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে প্রত্যেককে জিজ্ঞাসা করছে যে কি মনে হচ্ছে, কি হবে, কে কত আসন পাবে। বিভিন্ন এক্সিট পোলের রেজাল্ট আমাদের সামনে আসছে, আর সেই কারণে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। স্যার, প্রথমে আমি এই প্রশ্নটাই করব আপনাকে যে আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমি এক্সিট পোলে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণ আমি 2024-এর এক্সিট পোলে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে বিজেপিকে তৃণমূলের চাইতে বেশি আসন দিয়ে দেওয়া হয়েছে। সেটাও দেওয়া হতে পারে। আমি আপনাকে মনে করাই যিনি ওইবারের এক্সিট পোলের পরে কেঁদেছিলেন, সেই অ্যাক্সিস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্ত, উনি এমনকি দক্ষিণ কলকাতা এবং বারাসাত এই দুটি লোকসভাও বিজেপিকে দিয়ে দিয়েছিল। আমি একটি টেলিভিশন চ্যানেলে বলেছিলাম যেদিনকে দক্ষিণ কলকাতা বিজেপি পাবে সেদিনকে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে কিছু থাকবে না, কারণ দক্ষিণ কলকাতা তৃণমূলের গড়। তাই আমি এক্সিট পোলে বিশ্বাস করি না। আমার ধারণা একটা কাঁটেকা টাক্করের পরও, কাঁটেকা টাক্কর তো বটেই, আমি স্বাধীন ভারতবর্ষে কোনোদিন এরকম ভোট হয়েছে বলে শুনিনি। মোটামুটি নির্বাচন কমিশন সুখোই আর রাফায়েল ছাড়া সব নিয়ে এসেছিলেন, সাঁজোয়া গাড়ি, সিংহম পুলিশ কপ, আধা সামরিক বাহিনী, কি ছিল না। 91 লক্ষ লোক বাদ গিয়েছে, 230 জন মারা গিয়েছে, এভরিথিং হ্যাপেন। আমার নিজের ধারণা তবু এগিয়ে তৃণমূলই। বিজেপি ভালো করবে, গতবারের চাইতে হয়তো একটু বেশি আসন পেতে পারে, কিন্তু বিজেপির পক্ষে এখনও পশ্চিমবঙ্গের যে দুর্ভেদ্য দুর্গ সেটা ভেদ করা সম্ভব হলো না। এবারও এত চেষ্টার পরে বিজেপি হয়তো ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাবে, এটা আমার ধারণা। কিন্তু এই যে স্যার প্রত্যেকবার, মানে 2021-এও দেখেছিলাম এবং 2024-এ, যেটা আপনি বললেন যে এই এক্সিট পোলের যে সমস্ত সংস্থা, বিভিন্ন এক্সিট পোলের সংস্থা রয়েছে, তারা কি কারণে বরাবরই এই বিজেপিকে বেশি আসন পাচ্ছে? এটা আমার ধারণা, এটা দেখুন, আপনি এক্সিট পোলের টাইমিং যদি দেখেন, সোমবার রেজাল্ট আর এক্সিট পোল বেরোচ্ছে বৃহস্পতিবার, তো আপনি দেখবেন তার সাথে শেয়ার বাজার, সাট্টা মার্কেট ইত্যাদিগুলোকে চাঙ্গা করার বিষয় থাকে। আমি আপনাকে মনে করাই, পশ্চিমবঙ্গের উদাহরণ বাদ দিন, 2015-তে যে ইলেকশনটা বিহারে বিজেপি একেবারে কুপোকাত হয়ে গিয়েছিল, প্রশান্ত কিশোর, লালু প্রসাদ এবং নীতিশ কুমারকে একসঙ্গে এনে জিতেছিলেন, সেখানেও সকালের দিকে দেখিয়েছিল যে বিজেপি জিতছে এবং সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটে একদম চড়চড় করে অনেকের মুনাফা হয়েছে। এই 3-4 দিন ধরে যে শেয়ার মার্কেটের মুনাফা হলো, আমার ধারণা সেটাই এই এক্সিট পোলগুলোর উদ্দেশ্য থাকে। দেখুন, যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক ক্যাপিটাল মুম্বাই এবং অনেক সেখানে গুজরাটি ব্যবসায়ীরা খুব শক্ত, আমার ধারণা যে এগুলো করে একটা শেয়ার বাজারে দর বাড়িয়ে নেওয়া হয়, কিন্তু আখেরে তার সাথে জনমানুষের ফল খুব প্রভাবিত হয় না। আমি আরও স্পেসিফিকভাবে আপনাকে মনে করাই, 2024-এ প্রায় সব এক্সিট পোল বিজেপিকে 400 পার করে দিয়েছে। মোটামুটি মানে 2/3 চাইতে অনেক বেশি গরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে, এটা বলা হয়েছে। এবং বিজেপি নেতারাও বলতে শুরু করে দিয়েছিলেন যে সংখ্যাগরিষ্ঠতা তারা পাচ্ছেনই, তারা সংবিধান পরিবর্তন করে দেবে। কার্যক্ষেত্রে দেখা গেছিল 400 তো অনেক দূরের কথা, বিজেপি 240-এর কমে থেমে গেছে। তো আমার সেই জন্য মনে হয় যে এক্সিট পোল বা এই ধরনের পূর্বাভাসগুলো আসলে মেলে না, কিন্তু এগুলোকে শেয়ার বাজার চাঙ্গা করার জন্য ব্যবহার করে। এবারে কি আপনার মনে হচ্ছে তৃণমূল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলছে যে 200 পেরিয়ে যাবে, আপনার কি মনে হয় যে 200 পেরোবে নাকি একটু আসন? দেখুন, আমি 200 পেরোবে কিনা নিশ্চিত করে বলতে পারবো না। আমার ধারণা তৃণমূল 170 থেকে 192-এর মধ্যে কিছু আসন পাবে। এবার যদি সুপার ফ্লো, অনেক সময় হয় একটা সুপার ফ্লো হচ্ছে,
যে আপনি যতটা এক্সপেক্ট করছিলেন তার চাইতে বেশি, যদি তার বেশি হয় 200 পায় তাহলে ঠিক আছে, কিন্তু আমার ধারণা তৃণমূল 170 থেকে 192-এর মধ্যে থাকে। আর বিজেপি তো আগের বারে 77টা পেয়েছিল, তারপর তাদের অনেক বিধায়ক অন্য দলে মানে শাসক দলেই চলে এসছে, তো তাদের এবারে কি সংখ্যা থাকতে পারে? আমার ধারণা বিজেপির পক্ষে মানে মেজরিটি মার্ক তো অনেক দূরের কথা, বিজেপি 100-র কাছে পিঠে থাকে। বামেদের কথা কি বলছেন? আমার ধারণা বামেরা মুর্শিদাবাদে একটা আসন পাবে, আমার ধারণা কংগ্রেস ও মুর্শিদাবাদ মালদা মিলিয়ে 5-6টি আসন, আইএসএফও আসন পাবে বলে আমার ধারণা। আইএসএফ আমার ধারণা অন্তত 3টে আসন পাবে। ভাঙড় ছাড়াও নওশাদ সিদ্দিকীর দল হয়তো উত্তর 24 পরগনার দেগঙ্গা এবং হয়তো আরাবুল ইসলামও জিতবে আমার ধারণা। মানে ভাঙড়ে আপনি বলছেন যে শওকত মোল্লার জন্য চাপ আছে। এবং এই যে স্ট্রং রুম নিয়ে একটা আলাদা করে উত্তেজনা তৈরি হয়েছে, সেখানে শাসক দলের বিভিন্ন বর্তমানে প্রার্থী যারা তারা যাচ্ছেন, বিজেপির তরফ থেকে তারাও যাচ্ছেন, এইটা মানে এটা কি কোনোভাবে কি মনে হয়? দেখুন, আমরা তো ভোট দিয়েছি, আমরা তো ধুমের সিকুয়াল দেখতে উঠিনি যে কোনো ঋত্বিক রোশন স্ট্রং রুমের 4তলা দেবে উঠে গিয়ে ইভিএম হ্যাক করবেন, বা আমরা কোনো ধুম 3ও দেখছি না যে আমির খান 4 ঘন্টা লাইট অফ করে দেখে ইভিএম সরিয়ে দেবে। আমরা ভোট দিয়েছি, ভোটের মতোই হওয়া উচিত এবং গণতান্ত্রিক পদ্ধতিতে গণনাও সেভাবে হওয়া উচিত। যারা এই সব স্ট্রং রুম ইত্যাদিগুলো নিয়ে করছেন, আমার মনে হয় তারা আমাদের গণতন্ত্রের প্রতি অবিচার করছেন, অসম্মান করছেন। এবং এই যে ফলতার কেন্দ্রে যেটা দেখা গেল যে একবার পুনর্নির্বাচন হলো, আবারও পুনর্নির্বাচন হবে, সেটা আবার রেজাল্টের পর, এবং এই যে ইভিএম এর টেপ মারার যে বিষয়টা, মানে এই কালচার এবারে এত সংখ্যক ভোট করেছে তারপরেও এই ধরনের যে দেখুন, ফলতায় যদি কোনো মানে নির্বাচনে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনের এর মধ্যে ভোট নিয়ে নেওয়া উচিত ছিল। সেটা 21শে মে, মানে ফল ঘোষণা 17 দিন বাদে করতে হচ্ছে কেন? আমার মনে হয় নির্বাচন কমিশন তার সমস্ত কাজে তাদের প্রতি লোকের যে কি বলবো কনফিডেন্সের অভাব, তাদের প্রতি লোকের যে মানে অসহযোগিতার ধারণা, এই সবগুলো জোরদার হয়েছে। আমার মনে হয়, মানে আমি স্ট্রংলি মনে করি যে এই নির্বাচনের বৃহত্তম খলনায়ক হচ্ছে নির্বাচন কমিশন। যেভাবে জ্ঞানেশ কুমার বাঙালির প্রতি অত্যাচার করেছে, বাংলার মানুষের প্রতি অত্যাচার করেছে, সেটা বাংলার মানুষ ক্ষমা করবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ দুটো কেন্দ্র, একটা নন্দীগ্রাম আর একটা ভবানীপুর। ভবানীপুরটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ সেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী। তো এই দুটো কেন্দ্রে শুভেন্দু অধিকারীর জায়গা কি হতে পারে? আমার মনে হয় ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্তেই শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীও এবং শুভেন্দু অধিকারী আজকে একটা অভিযোগ করছেন, তার কাছে বোধহয় কিছু ফোন কল এসছে, মানে ওই রেকর্ডিং এসছে। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন যে কিছু সংখ্যালঘু মানে মুসলিম সম্প্রদায় দিয়ে এই স্ট্রং রুমগুলোকে আটকাতে বা এই নির্বাচনে চক্রান্ত করতে। নির্বাচন কমিশন তো ওনার কথা শুনে সব কিছু করছে, তাহলে ওনারা তো ভয় কেন? আমার ধারণা সোমবার উনি হেরে যাবেন বলে এইসব আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন। এগুলো নির্বাচনের আগে, মানে হেরে যাওয়ার আগে ছেদো কাঁদো। কিন্তু মানে এই যে একটা পরিবর্তনের হাওয়া উঠেছিল, এত বিজেপির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তারা এলেন, প্রচার করলেন, এই পরিবর্তনের হাওয়া কি একটুও কাজে লাগবে না? দেখুন, একটা সরকার 15 বছর আছে, তার বিরুদ্ধে তো প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া থাকবে, কিন্তু আমার ধারণা বিজেপি ওভারডোজ করে ফেলেছে। এত মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ, সাঁজোয়া গাড়ি, এতে বাঙালি বিরক্ত হয়ে গিয়ে যেটা বাঙালি অস্মিতার পক্ষে ভোট বা সারের বিপক্ষে ভোট সেটা করেছে। অর্থাৎ এই ভোটটা দুটো চোরা স্রোতের মধ্যে চলেছে। একটা হচ্ছে যেটা আপনি বললেন, 15 বছরের তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া নিশ্চয়ই আছে। একটা সরকার 15 বছর চলছে, তার বিরুদ্ধে অভাব, অভিযোগ, সমস্যা থাকবে না, কিন্তু বিজেপি সেটাকে ভোটে ট্রান্সফার করতে গিয়ে যে ভুলগুলো করেছে তার জন্য বাঙালি সারের পক্ষে ভোট দিয়েছে, মানে সারের বিরুদ্ধে বাঙালি অস্মিতার জন্য ভোট দিয়েছে। ফাইনালি এটা বাঙালি এবং বাংলার ভোট হয়ে গেছে। এই যে আমরা দেখলাম যে যেদিনকে 23 তারিখ নির্বাচন হলো মূলত উত্তরবঙ্গে, সেখানেও 92% বেশি ভোট পড়লো এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তাই। এত ভোট যে পড়লো, এটা তো অনেক বছর দেখা যায়নি। এটা কি এসআইআর এর জন্য না এর অন্য কোনো? আমার ধারণা এসআইআর এর জন্য। বাঙালি দুটো কারণে ভোট দিয়েছে, ক্ষোভে আর রাগে। ক্ষোভটা হচ্ছে যে
মানে ক্ষোভটা হচ্ছে ভয় থেকে, যে আমার পাড়ার 4টে লোকের নাম বাদ গেছে, আমার কাকার নাম বাদ গেছে, আমার শ্বশুরমশাইয়ের নাম বাদ গেছে, সেটা ভয় হয়েছে যদি আমি ভোট না দিই তাহলে কি হবে। আমি যে কেন্দ্রে ভোট দিতে গেছিলাম প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে ভোট দিয়েছিলাম। অশক্ত বৃদ্ধা, ক্যান্সারে অসুস্থ, তার স্বামী হুইল চেয়ারে ঠেলে নিয়ে আসছেন, স্বামী স্ত্রী দুজনে 80 বছরের উপর, তারা ভোট দিতে আসছেন, বারবার বলছেন যে আমাদের কাছে ভোটার কার্ড নিয়ে আধার কার্ড দিয়ে ভোট দিতে দেওয়া যাবে। তো এই যে আকুতিটা, এটা ভয়ের থেকে, যে আমাকে ভোট দিতেই হবে, তা না হলে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারকে বিশ্বাস দিয়ে আবার আমাদের নাম কেটে দিতে পারে। আর আরেকটা হচ্ছে ক্ষোভ, যে তুমি আমাকে চাপে ফেলতে চেয়েছো, তুমি আমার পাড়ার 10টা লোকের নাম বাদ দিয়েছো, তুমি আমার গ্রামের 5টা লোকের নাম বাদ দেবো, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দেবো। সেটাও হয়েছে। এই দুটোর প্রতিফলন হচ্ছে এত। এইবারে আমরা দেখেছিলাম যে 2021-এর তুলনায় 2026-এ বিজেপি আরও বেশিভাবে উঠে পড়ে লেগেছিল যে তারা ক্ষমতায় আসবেই। বিভিন্ন রকম সংকল্পপত্রে তাদের ওই একটার পর একটা প্রতিশ্রুতি, একাধিকভাবে প্রচার, এই সমস্ত কিছুর পরে ভোটটা তো হলো, এবং 2021-এ দেখেছিলাম ভোট পরবর্তী হিংসা একটা মারাত্মক জায়গায় গিয়েছিল। এবার এরকম কিছু কি আশঙ্কা করছে নাকি? আমি বললাম যে এই 2021-এ যে ভোট পরবর্তী একটা হিংসা মারাত্মকভাবে মাথাচাড়া দিয়েছিল, 2026-এ কি এরকম কিছু আশঙ্কা? আমার ধারণাটা নির্বাচন কমিশনের দায়িত্ব, কারণ খুব মানে হাই ভোল্টেজ ভোট হয়েছে। তো আমার ধারণা নির্বাচন কমিশনের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। বাংলার মানুষ সচেতন মানুষ, তারা নিশ্চয়ই এটা মাথায় রাখে। কালকের দিনটা কি গোটা রাজ্যবাসীর কাছে খুব কালকের দিনটা গোটা ভারতবর্ষের জন্য গুরুত্বপূর্ণ, গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ। হাউ দ্য ডেমোক্রেসি উইল শেপ।